না, ঘুম আজ আর আসবে না। হাত বাড়িয়ে বেড সুইচটা টিপে শিয়রের কাছে ত্রিপয়ে রক্ষিত টেবিল ল্যাম্পটা জ্বেলে দিলাম। মৃদু নীলাভ আলোয় ঘরটা স্বপ্নাতুর হয়ে উঠল। নিস্তব্ধ নিঃসঙ্গ রাত্রি। কার্তিকের শেষ, কিন্তু ইতিমধ্যেই কলকাতা শহরে বেশ ঠান্ডা পড়ে গেছে। পায়ের দিকের খোলা জানালাটা দিয়ে ঝিরঝির করে রাতের হাওয়া এসে ঢুকছে। রাতের অন্ধকারে নিঃশব্দে হিম ঝরছে তারই আভাস মধ্যরাতের ঠান্ডা হাওয়ায়। অন্ধকারে আকাশের কোলে শূন্য স্থির হয়ে আছে ইতস্তত একটি আকাশ প্রদীপের আলো। দূরে, আরও দূরে বিক্ষিপ্ত তারকার দল নৈশ রাত্রির শিয়রে জাগে। ভেতরে আসতে পারি? হঠাৎ একটা মোটা গলার স্বর শোনা গেল। চমকে উঠলাম। এত রাতে কে আবার ঘরের মধ্যে আসতে চায়? রক্তলোভী কোনো নিশাচর নয় তো? রক্তের লোভে এসে হাজির হয়েছে? বললাম, কে? দরজাটা বন্ধই ছিল। এগিয়ে গেলাম দরজার দিকে একটু। দরজাটা একটু খুলুন না। কে? আবার প্রশ্ন করলাম। চিনতে পারবেন না, আমি আপনার পরিচিত তো নই। দয়া করে একটাবার দরজা যদি খোলেন। দরজা খুলতেই যেন এক প্রকার ঝোড়ো হাওয়ার মতোই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে আগন্তুক আমার শয়নঘরে এসে প্রবেশ করলেন। চমকে সরে দাঁড়িয়ে আগন্তুকের দিকে দৃষ্টিপাত করলাম। আগন্তুক ততক্ষণে অনাহতই ঘরের একটি সোফা অধিকার করে বসে পড়েছেন। তার মাথায় একটি ফেল্টের ক্যাপ, পরিধানে মভ কালারের দামি স্যুট, মুখখানি নিখুঁতভাবে কামানো, চোখে কালো কাচের সেলুলয়েড ফ্রেমে আটা চশমা। কে আপনি? ভয় পাবেন না, বসুন। আমি চোর, ডাকাত বা খুনি নই। আগন্তুকের সামনে এসে আমি আর একখানা সোফা অধিকার করে বসলাম। আগন্তুকের দিকে তাকালাম। মুখখানা হাড় বের করা, রুক্ষ কঠিন, চোয়ালের দুপাশের হাড় দুটো ব আকারের বিশ্রীভাবে সামনের দিকে উঁচু, সজাগ হয়ে উঠেছে। কপালের দুপাশের শিরাগুলো দড়ির মতো জেগে আছে। চোখের দৃষ্টি যেন ধারালো ইস্পাতের ফলার মতো ঝকঝক করছে। বলুন তো, আপনি কে? কে চান? আবার প্রশ্ন করি। আপনি তো সুব্রত রায়, কিরিটি রায়ের সহকারী ও বন্ধু। হ্যাঁ, কিন্তু আপনি? ব্যস্ত হবেন না, বলছি। আমারও পরিচয় একটা আছে বই কি। এক গ্লাস ঠান্ডা জল খাওয়াতে পারেন? অনেকটা পথ তাড়াতাড়ি এসে বড্ড পিপাসা লেগে গেছে। ভোলা, এই ভোলা, চিৎকার করে ভৃত্যকে ডাকলাম। ভোলা আপনার চাকর বুঝি? বোধহয় সে বাড়িতে নেই। বাড়িতে ঢুকবার সময় দেখলাম সদর দরজাটা শুধু ভেজানো রয়েছে। প্রথমে কড়া নাড়লাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। সাড়া শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। সামনে সিঁড়ি দেখে সোজা উপরে উঠে এসেছি। ওদিককার জানালা দিয়ে আলো জ্বলতে দেখে বুঝেছিলাম এ ঘরে নিশ্চয়ই কেউ আছেন, তবে জেগে আছেন কিনা এটা ভাবিনি। বড্ড পিপাসা পেয়েছে, যদি আমাকে এক গ্লাস জল খাওয়াতেন। ভদ্রলোক কথাগুলো একটানা বলতে বলতে থেমে গেলেন। আমি সোফা হতে উঠে সোরাই থেকে কাঁচের গ্লাসে করে জল এনে ভদ্রলোকের সামনে ধরে বললাম, এই নিন। জলের গ্লাসটা আমার হাত থেকে নিয়ে এক চুমুকে গ্লাসটা শূন্য করে পাশের ত্রিপয়ের উপর রাখতে রাখতে আগন্তুক বললেন, ধন্যবাদ। তারপর একটু থেমে বললেন, এত রাতে হঠাৎ এমনি করে বলা নেই কওয়া নেই আমাকে ঘরে ঢুকতে দেখে খুব আশ্চর্য হয়ে গেছেন নিশ্চয়ই। অবশ্য তা হবারই কথা। বলতে বলতে ভদ্রলোক যেন অত্যন্ত পরিশ্রান্ত হয়ে চোখের পাতা দুটি বোজালেন। ভদ্রলোকের মুখের দিকে তাকালাম। চোখ দুটি তখন আর দেখবার উপায় নেই, কেননা নির্মিলিত আঁখি পল্লবের অন্তরালে অদৃশ্য হয়ে গেছে। টেবিল ল্যাম্পের আলোর খানিকটা রশ্মি তির্যক ভঙ্গিতে
আগন্তুকের ডান দিকের কপাল ও গালের খানিকটা আলোকিত করে তুলেছে। ভদ্রলোক কিছুক্ষণ চুপচাপ আবার বসে রইলেন। তারপর আবার একসময় একটা দীর্ঘশ্বাস ফেলে রাত্রির কঠিন স্তব্ধতা ভঙ্গ করে বললেন, সুব্রতবাবু, আপনি হয়তো আমার পরিচয় পাবার জন্য উৎসুক হয়ে উঠেছেন। আমার নাম শৈলেশ্বর সেন। কোনো একটা বিশেষ কারণে নিজেকে অত্যন্ত বিপন্ন বোধ করে এত রাতে আপনার কাছে গোপনে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে আসতে এক প্রকার বাধ্যই হয়েছি। দাঁড়ান 1 মিনিট। বলতে বলতে শৈলেশ্বরবাবু সোফা থেকে উঠে পড়লেন এবং আমার শয়নঘরের ভেজানো দরজাটা বন্ধ করে এলেন। শৈলেশ্বর বললেন, আসবার সময়ই নিচের সদর দরজাটা খিল তুলে বন্ধ করে দিয়ে এসেছি। বলতে বলতে ভদ্রলোক আবার চোখ তুলে চশমার কাচের ভিতর দিয়েই আমার দিকে যেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। বাড়িতে আর কেউ নেই বুঝি? সনত ও রাজু ওরা দুজনে মাকে নিয়ে কিরিটির সঙ্গে শিলংয়ে গেছে বেড়াতে। এখানে আমি একাই, ভোলা চাকর আর রাম ঠাকুর সম্বল, দারোয়ানটি পর্যন্ত ভাগলবা। তাহলে বাড়ি দেখছি খালি, আগন্তুক ভদ্রলোক বললেন। তা যা বলেন, হাসতে হাসতে জবাব দিলাম। শুনুন সুব্রতবাবু, আমি কেন এত রাতে আপনাকে বিরক্ত করতে এসেছি তা খুলেই বলি। এই যে দেখছেন আমার ডান হাতের অনামিকায় একটা সোনার আংটি। এই বলে ভদ্রলোক ডান হাতখানি আমার সম্মুখে প্রসারিত করে ধরলেন। আমি চেয়ে দেখলাম ভদ্রলোকের ডান হাতের অনামিকায় একটি সাপ আংটি। আংটির সাপের মাথায় মটরের আকৃতির একখানি নীলা পাথর বসানো। আংটির পাথরটা বুঝি নীলা? আমি শৈলেশ্বরবাবুকে প্রশ্ন করলাম। হ্যাঁ, রক্তমুখী নীলা ছিল। ভদ্রলোক মৃদু স্বরে জবাব দিলেন। ছিল মানে? এখনো তো মনে হচ্ছে নীলাই। না, এটা নীলা নয়, সামান্য একটা নীল রঙের কাঁচ মাত্র। নীল রঙের কাঁচ? তবে কি ওটা সত্যি নীলা নয়? এই বলে আমি বিস্মিতভাবে ভদ্রলোকের মুখের দিকে তাকালাম। শৈলেশ্বরবাবু ঘাড় দোলালেন। তারপর একটুখানি চুপ করে থেকে মৃদু স্বরে বললেন, সুব্রতবাবু, আপনাকে এত রাতে অন্যায়ভাবে বিরক্ত করতে আসবার কারণ আমার আংটির রক্তমুখী নীলাটা হারিয়ে গিয়েছে। যেমন করে যে উপায়ই হোক আপনাকে নীলাটি আমার উদ্ধার করে দিতেই হবে। বলতে বলতে সহসা ভদ্রলোক ঝুঁকে পড়ে তার 2 হাত দিয়ে আমার ডান হাতটা চেপে ধরে বললেন, সুব্রতবাবু, লক্ষ লক্ষ টাকার লোহার কারবার আমার, ব্যাংকেও আমার বহু টাকা সঞ্চিত আছে। নীলাটির বিনিময়ে আমি সব দিতে রাজি আছি। আপনি আমার নীলাটি শুধু যে করেই হোক উদ্ধার করে দিন, আমি আপনার কৃতদাস হয়ে থাকব। উত্তেজনায় শৈলেশ্বরবাবুর কণ্ঠস্বর কাঁপতে লাগল। আমি আমার হাতের উপরে রক্ষিত শৈলেশ্বরবাবুর হাতটির উপর মৃদু চাপ দিয়ে বললাম, ব্যস্ত হবেন না শৈলেশ্বরবাবু, আমার কথা বিশ্বাস করুন। নীলা যদি কেউ সত্যি চুরি করে থাকে, আমি যথাসাধ্য চেষ্টা করব সেটা উদ্ধার করে দিতে। আর আমার বন্ধু কিরিটিকে তো জানেনি। আমি যদি না পারি, তাকে আমি তার করে দেব। সে এলে আপনার নীলা ফিরে পাবেনি। আহ, আমাকে বাঁচালেন সুব্রতবাবু। ভদ্রলোক একটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ব্যাপারটা আমাকে সব একেবারে খুলে বলুন তো শৈলেশ্বরবাবু। কোনো কথা গোপন করবেন না। জীবনের কোনো কথা গোপন করলে আমার অনুসন্ধানে ব্যাঘাত ঘটবে। আর তাছাড়া আমারও আপনার মধ্যে যদি কোনো ভালো রকম বোঝাপড়া না থাকে, তবে আমার পক্ষে কারো হয়ে কাজ করা তো সম্ভব হবে না। সে কথা আপনাকে আগে থেকে জানিয়ে রাখছি। কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই, সে কথা 100 বার। শৈলেশ্বরবাবু বলতে লাগলেন, সুব্রতবাবু, নীলাটির একটি ছোট্ট ইতিহাস আছে। আমার বয়স বর্তমানে 56 বছর। বছর 15 আগে আমার বয়স যখন 41 বছর, তখন আগ্রার একটা নিলামে এক বিখ্যাত পার্সি মার্চেন্টের অন্যান্য জিনিসপত্রের সঙ্গে হিত সেই রক্তমুখী নীলাটা আমি কিনেছিলাম। নীলাটা এই সাপ আংটির মাথাতেই বসানো ছিল। সেই পার্সি মার্চেন্টে ছিল প্রকাণ্ড পাবলিশিং বিজনেস। সেই রক্তমুখী নীলার আংটিটা পাবার পর থেকেই তার ব্যবসায়ে হু হু করে লাভ হতে লাগল। এমন সময় হঠাৎ একদিন সকালে পার্সি মার্চেন্টকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। ভদ্রলোক নিজের রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। ভদ্রলোকের সংসারে
আপনার বলতে আর কেউ ছিল না। থাকবার মধ্যে ছিল এক দুঃসম্পর্কের ভাগ্নে। ওই আকস্মিক দুর্ঘটনার সংবাদ নিয়ে এদিকে ভাগ্নের কাছে তার গেল। ওই দুর্ঘটনার দিন তিনেক পরে শোনা গেল সেই পার্সি মার্চেন্টের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি 1,00,000 সুদখোরের কাছে বাধা আছে। উনি নাকি কি একটা নতুন ইনভেস্টমেন্টে টাকা ঢালতে গিয়ে মৃত্যুর আগে 7 দিনের মধ্যেই যথাসর্বস্ব খুইয়েছিলেন। মার্চেন্টের সব সম্পত্তি নিলামে উঠল। আমি তখন আগ্রায় আমার এক বন্ধুর বাসায় পুজোর ছুটি কাটাচ্ছি। বন্ধুর মুখে নিলামের কথা শুনে সেখানে গেলাম, কেননা খুব ছোটবেলা থেকেই নিলামের জিনিসপত্র কেনা আমার একটা নেশা ছিল। সেখানে গিয়ে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে নীলার আংটিটাও দেখলাম। চমৎকার আংটি। শুনলাম নীলার আংটিটার একটা ইতিহাস আছে। আংটিটা ছিল বাংলার শেষ স্বাধীন নবাব মীর কাসেম আলীর। একদিন রাতে নবাব যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন তখন কোনো গুপ্তচর তার আঙুল হতে আংটিটা চুরি করে নিয়ে যায় এবং তারই কিছুকাল পরে উদয়নালা দুর্গের পতন হল ও সেই সঙ্গে সঙ্গে বাংলার শেষ আশার প্রদীপটুকু নিভে গেল। তারপর বহু হাত ও বহু উত্থান পতনের মধ্য দিয়ে ঘুরে ঘুরে আংটিটা এক পাঠান দস্যুর হাতে পড়ে। দস্যুটি ধরা পড়ার পর গভর্নমেন্টের হাতে আংটিটা চলে যায় এবং সেখান থেকে পার্সি মার্চেন্টটি 21 টাকায় আংটিটি কিনে নেয়। একটা সুদৃশ্য কারুকার্য খচিত রূপার ডিশে আংটিটি রক্ষিত ছিল। সোনার একটা সাপ আংটি। একটা সাপ একটি সরু সোনার তারের মতো, তারই মাথায় সুবৃহৎ মটরদানার মতো একটি রক্তমুখী নীলা বসানো। নীল স্ফটিকের মধ্যে যেন একটি রক্তদূতী, নীলাভ এক ফোঁটা জমাট রক্ত, যেন আশ্চর্য সুন্দর। অন্ধকারে আংটিটির পাথরটা সাপের চোখের মতো জ্বলে। সমস্ত দিন রাত্রে আলোর তারতম্যের জন্য পাথরের মধ্যেও রঙের রূপান্তর ঘটে। বলা বাহুল্য, আংটিটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং তখনই মনে মনে স্থির করলাম যত দামেই হোক আংটিটা আমি কিনব। আমিও আর একজন আমার চাইতে কিছু বড় পার্সি ভদ্রলোকের মধ্যে দর কষাকষি চলতে লাগলো। শেষটায় 3,500 টাকা দিয়ে আংটিটি আমি কিনে নিলাম এবং তখনই আঙুলে পড়লাম আংটিটা। আপনাকে কি বলবো সুব্রতবাবু, আংটিটা আঙুলে পড়বার সঙ্গে সঙ্গে সর্বশরীরে আমার যেন সহসা রোমাঞ্চিত হয়ে উঠল। একটা বিদ্যুৎ প্রবাহ যেন আমার শরীরের সমগ্র স্নায়ুকোষকে তরঙ্গায়িত করে ফেলল। মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করে উঠল। বন্ধুর সঙ্গে বাড়ি ফিরে এলাম। সেদিনই সন্ধ্যাবেলা তাজের দিকে বেড়াতে গেছি। সঙ্গে আছে কলকাতা হতে আগত জীবন কুমার সেন নামে আমার এক বন্ধু। তাজের পাষাণ চত্বরে আমরা 3 বন্ধু বসে আছি। এমন সময় অদূরবর্তী ধূসর সীমান্তের শীর্ষ ছুঁয়ে চাঁদ দেখা দিল। তাজের শ্বেতশুভ্র সুকঠিন পাষাণ গাত্রে চাঁদের আলো যেন গলে পড়ছে। 3 জনেই তন্ময় হয়ে সেই অপূর্ব দৃশ্য উপভোগ করছি। সহসা আমার ডান হাতের ওপর কার যেন মৃদু স্পর্শ পেয়ে চমকে ফিরে তাকালাম। এক 80 পর বৃদ্ধ পার্সি ভদ্রলোক। তার পরিধানে সিল্কের চোগা চাপকান, মাথায় শুভ্র চুল, আবক্ষ বিলম্বিত শুভ্র দাড়ি। তিনি হঠাৎ বেকায়দাভাবে চলতে গিয়ে আমার হাতের পরে পা দিয়ে ফেলেছেন অজান্তে। অনুতাপ মিশ্রিত ভাঙা গলায় বললেন, মাপ कीजिए, मुझे आपको नहीं दिखा। আমি তাড়াতাড়ি বললাম, না না, এতে আর কি, তাছাড়া আমার তো তেমন বিশেষ কিছু লাগেনি। বৃদ্ধ ভদ্রলোক সবিনয়ে ক্ষমা প্রার্থনা করে কুণ্ঠিতভাবে চলে গেলেন। আমরা আরও কিছুক্ষণ সেখানে বসে রইলাম। তারপর আমরা উঠে পড়লাম। বন্ধুর নিজের মোটরে করে তাজ দেখতে গিয়েছিলাম। তাজের গেটের বাইরে ড্রাইভার আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। আমার অন্য 2 বন্ধু উঠে পড়েছেন। আমি গাড়ির ফুটবোর্ডে পা দিয়ে উঠতে যাব এমন সময় রাত্রির জমাট স্তব্ধতা ভঙ্গ করে পিস্তলের গর্জন শোনা গেল। সঙ্গে সঙ্গে গাড়ির সামনের কাচের খানিকটা ঝনঝন শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় আমরা সকলেই তটস্থ হয়ে উঠলাম। আমার বন্ধু জীবনবাবু যেমন সাহসী তেমনি গুন্ডা ধরনের। সে গাড়ির দরজা খুলে এক লাফ দিয়ে নেমে পড়ল এবং ডান দিককার সিঁড়ি ভেঙে তাজ বরাবর যেখানে পাথর ও নানাবিধ শৌখিন জিনিসপত্র বিক্রি হয় সেদিকের পানে ছুটল। আমরা হতভম্ব হয়ে গাড়ির কাছেই দাঁড়িয়ে রইলাম। অল্পক্ষণ পরে জীবন কুমার ফিরে এলো। এসে বলল, না, কাউকে দেখা গেল না, ব্যাটা পালিয়েছে।
আকস্মিক দুর্ঘটনার কথা ভাবতে ভাবতেই আমরা গাড়িতে চেপে রওনা হলাম বাড়ির দিকে। তাজের গেট হতে বার হয়ে কংক্রিটে সরু রাস্তা বরাবর আগ্রা ফোর্ট স্টেশন পর্যন্ত চলে গিয়েছে। রাস্তার দুপাশে নানা ধরনের গাছপালা মৃদু চন্দ্রলোকে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে যেন স্বপ্নের মতো। মাঝে মাঝে হাওয়ার মৃদু মৃদু দোলায় পাতাগুলো শিপশিপ শব্দ করে। আমাদের গাড়ি ছুটে চলেছে। গাড়ির মধ্যে আমরা সকলেই চুপচাপ বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। ঘটনাটা যেন আগাগোড়া রহস্যময়। সেদিন গভীর রাত্রে দোতলার ঘরে আমি আর জীবন কুমার পাশাপাশি শয়ন করেছি। সহসা একসময় হঠাৎ খসখস শব্দে ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার। খোলা জানালা পথে আকাশের দিকে তাকালাম। তারায় ভরা এক টুকরো আকাশ, যেন ঘুমের ঘরে স্বপ্নের একটুখানি ছোঁয়া। চাঁদ বোধহয় তখন আকাশের এক প্রান্তে হেলে পড়েছে। আবার খসখস শব্দ। মনে হলো কি বুঝি নিঃশব্দ পদসঞ্চারে ঘরের মধ্যে চলে বেড়াচ্ছে। কে বলে উৎকণ্ঠ হয়ে উঠলাম। নিশ্চয়ই কেউ ঘরের মধ্যে এসে ঢুকেছে, কিন্তু কে? চোখের দৃষ্টি যথাসম্ভব তীক্ষ্ণ করে শুয়ে শুয়েই মৃদু আলো ছায়া ভরা ঘরের চারপাশে তাকাতে লাগলাম। একসময় চোখে পড়ল একটা লম্বা অস্পষ্ট ছায়ামূর্তি নিঃশব্দে অন্ধকারে দুলতে দুলতে যেন আমার শয্যার দিকে অতি সাবধানে পায়ে পায়ে এগিয়ে আসছে। আমি বুঝতে পারছি, অস্পষ্ট দেখতে পাচ্ছি, সমগ্র শরীর আমার রোমাঞ্চিত হয়ে উঠছে। ছায়ামূর্তি নিঃশব্দে আমার সামনে এসে দাঁড়ালো। এতক্ষণে ভালো করে শিয়রের কাছে দণ্ডায়মান মূর্তির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। এক মুখ ভর্তি কালো কালো দাড়ি নিয়ে সেই মূর্তি আমার দিকে তাকিয়ে আছে। অস্পষ্ট আলো ছায়ায় তার চোখের মণি দুটো যেন ধকধক করে জ্বলছে। দুখণ্ড অঙ্গারের মতোই কি ক্রূর বিভৎস সেই দৃষ্টি! যেন কুৎসিত ভয়ঙ্কর একটা বন্য লালসা সে দৃষ্টির মধ্যে লেলিহান হয়ে উঠেছে। মূর্তির গায়ে একটা কালো রঙের চাদর। চাদরটা মাথার উপরে ঘোমটার আকারে তুলে দেওয়া। ঘোমটাটা কপাল পর্যন্ত নেমে এসেছে। হাত দুটি বুকের উপর ভাঁজ করে মূর্তি আমার দিকে তাকিয়ে আছে। ইচ্ছা হচ্ছিল চিৎকার করে বাড়ির সকলকে জাগিয়ে তুলি, কিন্তু কি সম্মোহন দৃষ্টি যে সেই ক্ষুধিত চোখের দ্বারায় কণ্ঠের সমস্ত শক্তি আমার অবশ হয়ে গেছে। ধীরে ধীরে একসময় লোকটা তার চাদরের ভিতর হতে একটা দীর্ঘ হাত বের করে বিছানার এক পাশে রক্ষিত আমার ডান হাতটা চেপে ধরতেই আমি ধড়মড় করে উঠে চিৎকার করে বললাম, চোর চোর! বিদ্যুৎ গতিতে আমার ডান হাতের আঙুলে একটা যেন মোচড় দিয়েই মূর্তিটা খোলা জানালা দিয়ে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল। আমার চিৎকার শুনে জীবন ততক্ষণে ধড়মড় করে ওঠে শয্যার উপরে বসেছে। বাড়ির আর সকলেও জেগে উঠল। আমার মুখে সব কথা শুনে সকলে মিলে খোঁজাখুঁজি করা হলো, কিন্তু কাউকে দেখা গেল না। মাটি থেকে দোতলার জানালা প্রায় ৮-৯ হাত উঁচু হবে। সাধারণ মানুষের পক্ষে সেখান দিয়ে লাফিয়ে পালানো এক প্রকার অসম্ভব। বন্ধুরা বলল, ওই রক্তমুখী নীলাটা হাত থেকে খুলে ফেলো, ওটাই হয়তো নষ্টের গোড়া, ওটা আঙুলে পড়া অবধি যত ব্যাপার ঘটছে। আমি বললাম, তা হোক, ওটা আমি খুলব না। যত বিপদে আমার আসুক, শেষ পর্যন্ত মরতে হয় তাও স্বীকার। এই পর্যন্ত বলে ভদ্রলোক একটু থামলেন। তারপর আমি ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। তার পরের দিনই আগ্রা থেকে ফিরে এলাম। দীর্ঘ 1 বছর আমার কোনো বিপদ আপদ ছিল না। এদিকে ব্যবসায়েও আমার দিনের পর দিন খুব বেশি উন্নতি হতে লাগলো। এমন সময় বোম্বাইয়ে এক পার্সি মার্চেন্টের সঙ্গে আমার আলাপ হয়। অমন চমৎকার ভদ্রলোক ব্যবসায়ীদের মধ্যে আমি ইতিপূর্বে দেখিনি। তিনি আমার নতুন হার্ডওয়্যার ব্যবসায়ের অংশীদার হলেন। বলা বাহুল্য, নতুন ব্যবসায়েও আমার প্রচুর লাভ হতে লাগলো। এমনি করে আরও 12টি বছর কেটে গেল। কিন্তু হঠাৎ গত বছর থেকে দেখছি ব্যবসায় আমার অত্যন্ত ক্ষতি হচ্ছে। পরপর হাজার হাজার টাকার 3-4টে ট্রানজ্যাকশন একেবারে নষ্ট হয়ে গেল। একদিন দুপুরবেলা নিজের প্রাইভেট রুমে বসে বসে এই সব কথা ভাবছি। সহসা আমার আংটিটার কথা মনে পড়ে গেল। আংটিটার দিকে তাকালাম, কিন্তু আংটিটার পাথরটা যেন কেমন কেমন মনে হলো। নীলাপ পাথরটার ভিতর থেকে যে একটা রক্তদূতি ফুটে বের হয়, সেটা তো দেখা যাচ্ছে না। চমকে উঠলাম এবং তখনই গাড়িতে চেপে বউবাজারে এক জুয়েলারের দোকানে গেলাম। জুয়েলার আমার যথেষ্ট পরিচিত। আংটিটির পাথরটা পরীক্ষা করে বললেন, ওটা আসলে নীলা পাথরই না,
সামান্য একটা নীল রঙের কাঁচ মাত্র। আমার মাথা ঘুরে গেল। চারদিকে অন্ধকার দেখলাম। বাড়িতে ফিরেই পুলিশের সংবাদ দিলাম। বাড়ির সব চাকর বাকরদের নানাভাবে জেরা শুরু করে দিলাম, কিন্তু কোনো সুবিধাই হলো না। আমার কিন্তু মন ভেঙে গেল। পাগলের মতো দিবারাত্র পাথরটার কথাই চিন্তা করতে লাগলাম। এমন সময় সহসা একটা বেনামি চিঠি রেজিস্ট্রারি ডাকে পেলাম। এই দেখুন সেই চিঠি। ভদ্রলোক জামার বুক পকেটের মধ্যে হাত ঢুকিয়ে একটা মলিন খাম বের করে নিলেন। চিঠিটা টেবিল ল্যাম্পের সামনে উঁচু করে ধরলাম। পরিষ্কার ইংরেজি টাইপে লেখা, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, প্রিয় শৈলেশ্বর, তোমার আংটিটির নীলা হারায়নি। 8 মাস আগে আমি সেটা চুরি করেছি। তোমার হাতের আঙুলে যে আংটিটা আছে সেটা একটা মেকি পাথর বসানো অন্য আংটি। শুনলাম তুমি পুলিশের সাহায্য নিয়েছ, কিন্তু তাতে কোনো লাভ হবে না। মিথ্যে সময় ও অর্থের অপব্যয় হবে মাত্র। কারণ এ জীবনে যে আর তোমার সেটা ফিরে পাবার কোনো আশাই নেই। অতএব বুদ্ধিমানের মতো কোনো গোলযোগ না করে চুপচাপ থাকাই ভালো। চুপ করে যাও এবং কেস তুলে নাও। ইতি BYX IVIVI। তোমার আর। আমি 3-4 বার আগাগোড়া চিঠিটা পড়ে শৈলেশ্বর বাবুর মুখের দিকে তাকালাম। এখন বুঝতে পারছেন বোধহয় এত গোপনে এত রাতে আপনাকে বিরক্ত করতে কেন এসেছি? শৈলেশ্বর বাবু বললেন, আচ্ছা, 8 মাস আগে এমন কোনো ঘটনা বা উপলক্ষ ঘটেছিল যে আপনি কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছেন? না, তেমন কিছু তো মনে পড়ছে না। তাছাড়া অনেকদিন আগের কথা। 8 মাস আগে আপনি কোথায় ছিলেন? মিরাটে। ব্যবসা সংক্রান্ত একটা ট্রানজ্যাকশনের কাজে আমিও আমার বন্ধুটি সেখানে মাসখানেক ছিলাম। আপনার এই পার্সি বন্ধু লোকটি কেমন? আগেই তো আপনাকে বলেছি, অমন অমায়িক, ভদ্র ও রুচিসম্পন্ন লোক খুব একটা আমার চোখে পড়েনি। বয়স কত ওনার? তা 50 কি 60 বোধ করি। পুলিশ কি এখন আপনার এই কেসটি ইনভেস্টিগেট করছে? না, এই চিঠি পাওয়ার পরই কেসটা আমি উইথড্র করে নিয়েছি। বেশ করেছেন, কিন্তু আজকের মতো এই চিঠিটা আমার কাছে রেখে যেতে হবে। কাল সকালে হোক কিংবা রাতেই হোক, সুবিধামতো আমিই আপনার সঙ্গে গিয়ে দেখা করে আসব। আপনি বাসা থেকে কোথাও বেরোবেন না। তাছাড়া আপনার বাড়িতে তো ফোন আছে। আজ্ঞে আছে। এবারে আপনি তাহলে বাড়ি যান, রাত্রি প্রায় শেষ হতে চলল। শৈলেশ্বর বাবুকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম। ভোলার সন্ধান নিয়ে দেখি বেটা বাড়ি ফিরে সদর দরজা বন্ধ দেখে বাইরের রোয়াকে শুয়ে পড়েই দিব্যি নাক ডাকছে। ভোলাকে জাগিয়ে ঘরে ঢেকে নিয়ে সদর দরজা বন্ধ করে দিলাম এবং তারপর উপরে এসে শুয়ে পড়লাম। পরদিন দুপুরে অপ্রত্যাশিতভাবেই কিরিটি শিলং হতে ফিরে এলো। আমি ওই সময় বসে রেজিস্ট্রারি ডাকে পাওয়া চিঠিটির তলাকার সাংকেতিক অক্ষরগুলো বুঝবার চেষ্টা করছিলাম। ওহে মিলেনিয়ার। চমকে মুখ তুললাম, দেখি খোলা দরজার সামনে দণ্ডায়মান কিরিটি। কিরিটি! আনন্দে আমার গলার স্বর বুঝে এলো। হ্যাঁ, কিরিটি। কিন্তু এত মনোযোগ দিয়ে কি পড়া হচ্ছিল শুনি? একটা চিঠি। কার চিঠি? কিরিটি হাসতে হাসতে এগিয়ে এলো। দেখো না। চিঠিটা আমি কিরিটির দিকে এগিয়ে ধরলাম। কিরিটি হাত থেকে চিঠিটা নিয়ে গুনগুন করে পড়তে লাগলো। তারপর সহসা চিঠির শেষের ওই সাংকেতিক লেখাগুলোর কাছে এসে থেমে গিয়ে পরক্ষণে আবার বললে, তারিখ দেখছি 10/4/41। আজ হচ্ছে 24/41। দিন 10 আগেকার চিঠি। কিন্তু BY কথাটি কি? আর নিচের ওই নামের বদলে আর অক্ষরটি বা কি মিন করছে? নামের অক্ষর নয় তো? কি নাম? রজত, রণেশ, রমেন নাকি রমেশ? আমি কিন্তু কিরিটিকে এবারে বাধা দিয়েই বললাম, তোমার খাওয়া দাওয়া হয়েছে তো কিরিটি? না, ট্রেন থেকে নেমে সোজা এখানে চলে এসেছি।
বলতে বলতে কিরিটি আমার পাশেই একটা খালি সোফায় টান টান হয়ে শুয়ে পড়ল। রাজু, ওরা আসেনি? না, তাদের শৈলবাসের আকাঙ্ক্ষা এখনো মেটেনি। কি আর করি, হাত পা গুটিয়ে অমন দিনরাত্রি চুপচাপ বসে থাকতে থাকতে কেমন যেন জমাট বেঁধে যাবার জোগাড় হয়ে গিয়েছিল। কাজে কাজেই আমি আর থাকতে পারলাম না। জঙ্গলিকে নিয়ে সোজা চলে এলাম। জঙ্গলিকে ট্যাক্সি করে বাড়ি পাঠিয়ে দিয়ে বরাবর তোমার এখানেই চলে আসছি। এখান থেকে স্নান পর্ব সেরে গৃহে গমন করব। ইতিমধ্যে হীরা সিং গাড়ি নিয়ে আসবে। আর দেরি করো না, তুমি স্নানের ঘরে যাও, আমি ততক্ষণে ভোলাকে দিয়ে কাপড় আর টাওয়েল পাঠিয়ে দিচ্ছি। কিরিটি স্নানের ঘরের দিকে চলে গেল। বিকেলের দিকে কিরিটি আমাদের বাড়িতে এলো। ভোলা গরম গরম চা ও টোস্ট দিয়ে গেছে। চা খেতে খেতে কিরিটিকে গত রাতের ঘটনা অনুপার্বিক সব খুলে বললাম। সমস্ত ঘটনা শোনবার পর কিরিটি একটা সিগারে অগ্নিসংযোগ করতে করতে বললে, মাস্টার, তোমার সকালের সেই চিঠির রহস্য আমার কাছে এতক্ষণে খোলাসা হয়ে গেল। কথা কয়টি বলে কিরিটি একগাল পিতাব ধোয়া মুখ থেকে উদ্গীরণ করল। কি অর্থ কি? আমি উৎকণ্ঠিতভাবে প্রশ্ন করলাম। জলের মতো সোজা। কিন্তু কথা হচ্ছে, সত্যি কি তুমি নীলাটা উদ্ধার করতে চাও? নিশ্চয়ই। তবে বোম্বে যেতে হবে। বোম্বে যেতে হবে? তার মানে? মানে মানে আবার কি? বলছি তো, বোম্বে যেতে হবে। বাট আই এম টু টায়ার্ড। এমন সময় ক্রিং ক্রিং করে পাশের টেবিলে রক্ষিত টেলিফোন বেজে উঠল। এগিয়ে গিয়ে রিসিভারটা তুলে নিয়ে বললাম, হ্যালো, ইয়েস, সুব্রত রয় স্পিকিং। হ্যাঁ, কি বললেন? বেরিয়ে যাচ্ছেন? জরুরি কাজ? আপনার সেই পার্সি পার্টনারের সঙ্গে? আজ তাহলে যাব না? সহসা কিরিটি আমাকে বাধা দিল। সুব্রত, ওকে যেতে বারণ করো এবং বলো ওর পার্সি পার্টনারের সঙ্গে আজকে যেন কোথাও না যায়। আমরা আর ঘণ্টাখানেকের মধ্যেই তার সঙ্গে দেখা করব। আর জিজ্ঞাসা করো তো, পার্সি মার্চেন্টটি এখানে কোথায় থাকেন? কিরিটির কণ্ঠে ভয়ঙ্কর একটা আদেশের সুর। আমি কিরিটির কথা মতো তখনই মিস্টার সেনকে সবই খুলে বললাম। মিস্টার সেন আপত্তি জানালেন, বললেন তার পার্সি বন্ধুটি গত সপ্তাহে কলকাতা এসেছেন, গ্র্যান্ড হোটেলে একটা স্যুট নিয়ে আছেন। আজ রাত্রেই দিল্লি এক্সপ্রেসে মিস্টার সেনকে নিয়ে কি একটা বিজনেসের ব্যাপারে তাদের পাটনা যাবার কথা। আমি তখন মিস্টার সেনকে কিরিটির আসবার সংবাদ দিয়ে বললাম, আমি কিরিটিকে তার নীলা সম্পর্কে সমস্ত ঘটনা বলেছি এবং কিরিটির ইচ্ছা অনুযায়ী তাকে আমি থাকতে বলছি। মিস্টার সেন বললেন, বিজনেসের ব্যাপারে পাটনায় তাদের যেতেই হবে, না গেলে সমূহ ক্ষতি হবে। তবে ট্রেন সেই রাত্রি 10:30টায়। বাড়ি থেকে রাত্রি 9টার পর রওনা হলেও কোনো ক্ষতি নেই। এর মধ্যে যদি আমরা তার সঙ্গে একবার দেখা করি তাহলে তো ভালোই হয়। তার পার্সি বন্ধুটিও এখনই সেখানে আসছেন, তার সঙ্গে আলাপ করিয়ে দেবেন। তিনিও সব জানেন নীলাচুরির কথা, এবং তাকে সব কথা আজই নাকি উনি বলেছেন। কিরিটি বললে, তবে মিস্টার সেনকে বলো যে আমার না যাওয়া পর্যন্ত উনি যেন বাড়ি থেকে কোথাও না বের হন। আমরা ঘণ্টাখানেকের মধ্যেই যাচ্ছি। আমি কিরিটির নির্দেশ মতো মিস্টার সেনকে ফোনে তাই বলে দিলাম। মিস্টার শৈলেশ্বর সেনের বাড়ি হাজরা রোডে। টালিগঞ্জে কিরিটির বাড়ি হয়ে আমরা যখন মিস্টার সেনের বাড়ির সামনে হাজির হলাম, সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়ে গেছে। হাজরা রোডের উপরেই প্রকাণ্ড ত্রিতলা সাদা রঙের বাড়ি। বাড়ির সামনে লোহার গেট, গেটে নেপালি দারোয়ান। গেট থেকে লাল কাকড় বিছানো পথ বরাবর গাড়ি বারান্দার নিচ পর্যন্ত গেছে। দুপাশে টেনিস লন এবং নানা জাতীয় মৌসুমি ফুল ও পাতাবাহার গাছের সৌন্দর্য সমাবেশ। হীরা সিং গাড়ি বারান্দার নিচে গাড়ি থামাতেই আমাদের নজরে পড়ল অন্যদিকে আর একখানা সিডন বডি গাড়ি দাঁড়িয়ে আছে। বেয়ারা আমাদের পথ দেখিয়ে উপরে নিয়ে গেল। দোতলার কোণার দিককার একটি ঘরে মিস্টার সেন ছিলেন। আমাদের আসবার সংবাদ পেয়ে কলস্বরে অভিনন্দন করে ঘরের মধ্যে ডেকে নিলেন, আসুন আসুন। আমরা তিনজনে ঘরের মধ্যে প্রবেশ করলাম। সর্বাগ্রে আমি, মাঝখানে কিরিটি
ও পশ্চাতে মিস্টার সেন। মাঝারি গোছের একখানা ঘর। ঘরের মেঝেতে সবুজ রঙের মূল্যবান কাশ্মীরি কার্পেট বিছানো। কালো পাথরের তৈরি ঘরের মধ্যখানে একটা শ্বেত পাথরের টেবিলের উপরে রক্ষিত ব্রোঞ্জের তৈরি মার্কারির প্রতিমূর্তি। ঘরের দুপাশে সোফা পাতা, তারই একটা অধিকার করে একজন শ্বেত শ্বশ্রু বৃদ্ধ পার্সি ভদ্রলোক উপবিষ্ট। ভদ্রলোকের চোখে কালো কাঁচের চশমা। আমরা সকলে এক একটি সোফা অধিকার করে বসলাম। তারপর কিরিটিকে দেখিয়ে মিস্টার সেনকে বললাম, মিস্টার সেন, ইনি আমার পরম বন্ধু কিরিটি রায়। আর কিরিটি, ইনি মিলিয়নিয়ার আয়রন মার্চেন্ট মিস্টার শৈলেশ্বর সেন। দুজনে দুজনকে অভিবাদন ও প্রত্যাভিবাদন জানালেন। এবারে মিস্টার সেন অদূরে উপবিষ্ট কালো চশমা চোখে পার্সি ভদ্রলোককে দেখিয়ে বললেন, ইনি আমার অংশীদার ও বিশিষ্ট বন্ধু মিস্টার রুস্তমজি মেটা। আর ইনি সুব্রত রায়, আমার নবলব্ধ বন্ধু। মিস্টার মেটা হাত তুলে নমস্কার করতে করতে বললেন, গ্ল্যাড টু মিট ইউ মিস্টার রয়। কিছুক্ষণ এটা ওটা আলাপ আলোচনার পর সহসা একসময় কিরিটি মিস্টার মেটার দিকে তাকিয়ে বললে, আপনার চোখ কি খারাপ নাকি মিস্টার মেটা? মেটা মৃদু স্বরে জবাব দিলেন, হ্যাঁ, কয়েক মাস যাবত আমার একটা মাত্র চোখ উইক হয়ে পড়ছে। তার মানে? কিরিটি প্রশ্ন করল। মানে আমার একটা চোখ ছোটবেলায় নষ্ট হয়ে যায়, বা চোখটা একটি মাত্র চোখই আমার অবশিষ্ট। অত্যাধিক পরিশ্রমে এটাও পাশে উইক হয়ে পড়ে, তাই ডাক্তারের পরামর্শে কালো লেন্সের চশমা ব্যবহার করছি। এই তো কিছুদিন হলো। কতদিন হলো? বেশি নয়, তা 7-8 মাস বোধ হয়, তাই না মিস্টার সেন? রুস্তমজি শৈলেশ্বরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। হ্যাঁ, ওরকমই হবে। আরও 2-4টে কথাবার্তার পর রুস্তমজি বললেন, শুনলাম আপনারা নাকি আমার বন্ধু সেনের হারানো নীলাটি উদ্ধার করার চেষ্টা করছেন। সত্যি, নীলাটি হারানো অবধি বন্ধু আমার অত্যন্ত মুষড়ে পড়েছেন। ব্যবসাপত্রে পর্যন্ত মন দেন না আগের মতো। নীলাটি যদি উদ্ধার করে দিতে পারেন, আমরা দুজনেই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। কথা বলল কিরিটি, চেষ্টা করতে পারি, ফলাফলের কথা বলি কেমন করে? আপনার ক্ষমতার কথা মিস্টার সেনের মুখেই আমি শুনেছি মিস্টার রায়, কথাটা বললেন রুস্তমজি। ভৃত্য ট্রেতে করে চা ও জলখাবার নিয়ে এলো। চা পানের পর হঠাৎ হাতঘড়ির দিকে তাকিয়ে একসময় রুস্তমজি বললেন, কিন্তু মিস্টার সেন, এদিকে আবার বেশি দেরি হলে ট্রেন আমরা ধরতে পারবো না। তারপর রুস্তমজি তার পার্টনার ও বন্ধু শৈলেশ্বরের দিকে তাকিয়ে বললেন, এবারে উঠুন মিস্টার সেন। তারপর আবার আমাদের দিকে তাকিয়ে বললেন, আজ আমাদের ছেড়ে দিতে হবে মিস্টার রায়, একটা বড্ড জরুরি কাজ হাতে আমাদের। আপনাদের সঙ্গে আর একদিন ভালো করে আলাপ করব। সহসা এমন সময় কিরিটির কণ্ঠস্বরে আমরা সকলেই চমকে উঠলাম। সে গম্ভীর স্বরে বলল, মিস্টার রুস্তমজি, আপনাকে আমি মিস্টার সেনের রক্তমুখী নীলা চুরির অপরাধে অভিযুক্ত করছি। ঘরের মধ্যে সহসা বজ্রপাত হলেও বোধহয় এতটা কেউ চমকে উঠত না। মিস্টার সেন মেটা যেন কিরিটির কথায় পাষাণের মতো কঠিন হয়ে দাঁড়িয়ে গেছেন এবং কালো কাচের চশমা পড়া চোখ নিয়ে স্থির অচঞ্চলভাবে কিরিটির মুখের দিকে তাকিয়ে আছেন। অনেকক্ষণ পরে মিস্টার মেটা মিস্টার সেনের দিকে তাকিয়ে বললেন, এসবের মানে কি মিস্টার সেন? মিস্টার সেনও যেন ভয়ানক বিব্রত হয়ে পড়েছেন। কিরিটি তখন মিস্টার মেটার দিকে তাকিয়ে অচঞ্চল কঠিন আদেশের ভঙ্গিতে বলল, লক্ষ্মী ছেলের মতো আসন গ্রহণ করুন। শুনুন মিস্টার সেন, শোনো সুব্রত, কয়েক মাস আগে রুস্তমজির সঙ্গে যখন মিস্টার সেন মিরাটে ছিলেন, সেই সময় নিশ্চয়ই খাবারের সঙ্গে কোনো ঘুমের ওষুধ দিয়ে কোনো এক রাত্রে রুস্তমজি মিস্টার সেনের আঙুল থেকে রক্তমুখী নীলাটি খুলে নিয়ে অন্য একটি নকল পাথর বসানো আংটিটি পরিয়ে দিয়েছেন। রুস্তমজিকে হয়তো চিনতে পারছ না। বোম্বের বিখ্যাত পার্সি পাবলিকেশনের বিজনেসম্যান, একদা যাকে তার নিজ শয়নকক্ষে নিহত অবস্থায় পাওয়া যায়, ইনি তারই ভাগ্নে। কেমন রুস্তমজি,
আমার কথা ঠিক কিনা? রুস্তমজি নিশ্চয়ই তার মামার কাছে কোনো এক সময় হয়তো ওই নীলাটা সম্পর্কে শুনেছিলেন এবং তাতেই হয়তো নীলাটার উপর তার লোভ জন্মায়। মামার মৃত্যুর পর যখন শুনলেন সম্পত্তি নিলামে উঠেছে, তখন তাড়াতাড়ি এলেন নিলামে আংটিটা কিনতে। কিন্তু মিস্টার সেন বেশি অফার দিয়ে কিনে নিলেন, ওকে বঞ্চিত করে। ফলে রুস্তমজির আক্রোশ পড়ল মিস্টার সেনের উপর এবং একবার তাজের সামনে ও একবার রাত্রে আগ্রাতেই ওর বন্ধুর বাসায় আংটিটি নেবার চেষ্টা করে ব্যর্থ হন। তখন ভাবলেন এভাবে আংটিটি হাতানো যাবে না। তখন বন্ধু বেশে ব্যবসায়ের ভাগিদার সেজে এসে মিস্টার সেনের সামনে দাঁড়ালেন। কোনো পার্সি কোনো এক বাঙালকে অংশীদার নিয়ে ব্যবসা করবে, এ স্বপ্নেরও অগোচর। মূল উদ্দেশ্য ছিল ওই রুস্তমজির ওই নীলাটি কোনো মতে হাতিয়ে নিজের অধিকারে আনা। মিস্টার সেনের ব্যবসার গতি দেখে নীলাটার জন্য আরও লালায়িত হয়ে উঠলেন। দিনের পর দিন কলকাতায় থেকে নীলাটা চুরি করা সম্ভব হবে না জেনেই ব্যবসার ছল করে মিস্টার সেনকে মিরাটে নিয়ে গেলেন এবং অনায়াসেই কাজ হাসিল করলেন। বলতে বলতে ক্রিটি এবার হঠাৎ রুস্তমজির দিকে ফিরে কঠোর নির্দেশের ভঙ্গিতে বললেন, রুস্তমজি, এবারে বের করে দিন মিস্টার সেনের রক্তমুখী নীলার আংটিটা। এতক্ষণে রুস্তমজি কথা বললেন, মিস্টার রায়, একজন ভদ্রলোককে এভাবে আপনার মতো একজন ভদ্রলোকের পক্ষে অপমান করার কোনো সঙ্গত কারণ আমি খুঁজে পাচ্ছি না। মিস্টার মেটা, আর রহস্য কেন? আমি জানি নীলাটা আপনার কাছে আছে। কি বলছেন আপনি পাগলের মতো মিস্টার রায়? ঠিকই বলছি। বেশ, খুঁজে দেখুন, কিন্তু জানবেন এই অপমান আমিও সহজে হজম করব না। রুস্তমজি বললেন। নিজেই রুস্তমজি তন্ন তন্ন করে জামা কাপড়, মানিব্যাগ, জুতো, মোজা, টুপি, চুল সবকিছুই খুঁজে দেখলেন, কিন্তু নীলাটা কোথাও পাওয়া গেল না। কিরিটি তখন যেন খেপে উঠেছে এবং বলে উঠল, ওসব জায়গায় খুঁজলে কি হবে, ওখানে তো নেই। বলতে বলতে সহসা এগিয়ে এসে এক টান দিয়ে রুস্তমজির চোখ থেকে গগলসটা ছিনিয়ে নিল এবং তীক্ষ্ণ আদেশের সুরে বলল, রুস্তমজি, রক্তমুখী নীলা অতি ভয়ঙ্কর জিনিস। ভেবে দেখুন আপনার মামার কথা, কিভাবে যত সর্বস্ব খুইয়ে তাকে শেষ পর্যন্ত একদিন আত্মহত্যা করতে হয়েছিল। কে জানে কোন ভয়ঙ্কর পৈশাচিক মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে। সর্বনাশ যদি না চান, যার জিনিস তাকে ফিরিয়ে দিন। ও নীলা, বিশেষ করে রক্তমুখী নীলা, সকলের সহ্য হয় না। এই যে দীর্ঘকাল নীলাটার লোভে হন্তদন্ত হয়ে ঘুরে বেরিয়েছেন, চুরি করেও কি সেটা লুকানো রইল? ধরা পড়ে গেলেন শেষ পর্যন্ত। ওর সহচার্য বিষ আছে মিস্টার মেটা। রক্তমুখী নীলা বড় সাংঘাতিক বস্তু। এখনো ভালো চান তো যান নীলা, তাকে ফেরত দিন। রুস্তমজি কঠিন নির্বিকার কণ্ঠে বললেন, বললাম তো আমি জানি না। কিরিটির দুচোখের তারায় যেন আগুনের ঝলক। ক্রমে সে এক পা করে রুস্তমজির দিকে এগিয়ে আসতে আসতে বজ্র কঠোর কণ্ঠে বলে, আপনি জানেন, হ্যাঁ আপনি, আপনার চোখ ওই পাথরের চোখ, ওইখানেই সেই নীলা, রক্তমুখী নীলা। কিরিটির কণ্ঠস্বর ভয়ঙ্কর উত্তেজনায় থরথর করে কাঁপছে। তখন রুস্তমজিও সহসা যেন কেমন চঞ্চল হয়ে খপ করে চোখের উপর হাত চাপা দিলেন এবং চিৎকার করে বললেন, না না, আমি জানি না, আমি জানি না। কিরিটি তখন মিস্টার সেনের দিকে ফিরে তাকিয়ে বললেন, মিস্টার সেন, আপনার এই বন্ধুর চোখের মধ্যেই লুকানো আছে নীলাটা, নিয়ে নিন। বাঘের মতোই মিস্টার সেন রুস্তমজির উপরে ঝাঁপিয়ে পড়ল। খুন করব তোকে, চোর, আমার রক্তমুখী নীলা, দে। অনায়াসেই মিস্টার সেন বৃদ্ধ রুস্তমজিকে চিৎ করে মাটিতে ফেলে দিলেন। আঙুল দিয়ে খাবলিয়ে রুস্তমজির পাথরের চোখটা ছিনিয়ে নিলেন। ঝরঝর করে রক্ত ছুটে এসে রুস্তমজির জামা নিমেষে রাঙা করে তুলল এবং সেই রক্তের সঙ্গে চোখের কোটর হতে নীলাটি ছিটকে মাটিতে পড়ে গেল। পাগলের মতোই মিস্টার সেন নীলাটি মাটি থেকে কুড়িয়ে নিলেন। বাড়িতে ফিরে এসে একটা সিগারেট ধরিয়ে তাতে মৃদু টান দিতে দিতে কিরিটি বলল, প্রথমের চিঠির সাংকেতিক অর্থ আমি বুঝতে পারিনি,
পরে তোমার মুখে মিস্টার সেনের বর্ণিত সমস্ত ঘটনা শুনে বুঝলাম BY মানে বোম্বে, আর আর মানে রুস্তমজি নামের প্রথম অক্ষর। তখনই আমার কাছে ব্যাপারটা সহজ হয়ে গেল। তাই বলেছিলাম বোম্বে যাব, কেননা শুনেছিলাম তোমার মুখে রুস্তমজি বোম্বেতেই নাকি থাকেন। তারপর ফোনে যেই শুনলাম মিস্টার সেনের পার্সি বন্ধু এখানেই এখন আছেন, তখন বোম্বে যাওয়ার প্রয়োজন আর থাকল না। একটা কথা, নীলাটি যে রুস্তমজির সঙ্গে আছে কেমন করে বুঝলে? এ তো খুবই সহজ। তুমি হয়তো জানো না সুব্রত, কোনো পাথর ইত্যাদি যখন মানুষ ব্যবহার করে সেটা দেহের চামড়ার সঙ্গে স্পর্শ করে থাকা চায়, নচেৎ সকলের ধারণা পাথরের কোনো উপকার নাকি পাওয়া যায় না। রক্তমুখী নীলাটা যখন রুস্তমজি চুরি করেছেন, তখন যাতে সেটা থেকে উপকার পান সেই চেষ্টাই করবেন, এবং তা করতে হলে গায়ের চামড়ার সঙ্গে লাগিয়ে রাখতে হবে। সেভাবে রাখতে হলে তাতে এক আংটি অথবা তাগার সঙ্গে পাথরটা যুক্ত করে রাখতে হয়, কিন্তু তাতে ধরা পড়ার সম্ভাবনা থেকে যায়। এক্ষেত্রে ওর পক্ষে সবচাইতে ভালো ও সহজ উপায় ছিল নীলাটা তার পাথরের চোখের তলায় রাখা, এবং তা করতে পারলে কারো চোখে পড়বার সম্ভাবনা নেই, কাজও হবে। করলেনও তাই। দোষীর মন কিনা তাই সর্বদা একটা কালো সানগ্লাস ব্যবহার করতে শুরু করেন। রুস্তমজির হাতে কোনো আংটি নেই দেখে তাই প্রথমেই তার চোখের গগলস আমার দৃষ্টি আকর্ষণ করে। তার চোখের অসুখের সময় ও নীলাটা চুরি যাবার সময় মিলিয়ে দেখো, একটা সুন্দর মিল আছে না? আমার সমস্ত সন্দেহ মিটে গেল, এবং সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করেই সোজাসুজি তাকে আক্রমণ করলাম। চমৎকার তোমার যুক্তি, কিরিটি। এমন সময় পাশের ঘরে টেলিফোন বেজে উঠল। সুব্রতবাবু, ওপাশ হতে প্রশ্ন এলো। হ্যাঁ বলুন। আপনার ও মিস্টার রায়ের নামে 5,000 করে 10,000 টাকার চেক পাঠালাম আমার সেক্রেটারির হাত দিয়ে। অনুগ্রহ করে ওই সামান্য টাকাটা নিয়ে আমায় বাধিত করবেন। আপনাদের উপকার আমি জীবনে ভুলতে পারবো না। আমি ফোনটা রেখে এ ঘরে এসে দেখি সোফার উপরে হেলান দিয়ে ইতিমধ্যে কিরিটি কখন ঘুমিয়ে পড়েছে।